আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমাদের কিন্তু একটা জুমে লাইভ ক্লাস ছিল। মাত্র 4 থেকে 5টা মেয়ে ওখানে অ্যাটেন্ড করছে। আমি কোনো শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করতেছি না, এখন ডাইরেক্ট তোমাদের বকা দেওয়ার প্রয়োজন মনে করতেছি। এই যে ক্লাসগুলো হচ্ছে আজকে, কিভাবে সামনের সপ্তাহ থেকে আমাদের পরীক্ষা হবে, সামনের সপ্তাহ থেকে আমাদের অবজেক্টিভ অনলাইনে পরীক্ষা হবে, সেটার একটা ইনস্ট্রাকশন আমি দিলাম আজকে যে অঙ্ক করাবো বা আজকে যে ক্লাসগুলো করাবো এখন করাচ্ছি, সেটার একটা ইনস্ট্রাকশন প্লাস ওটা আগাম আমি কিছু ক্লাসে বুঝলাম। এখন ওগুলা কিন্তু আমি রিপিট করবো না। তোমরা কেন জুম ক্লাসে অ্যাটেন্ড করো নাই সেটার একটা লিখিত কাগজ আমাকে দিবা। এটা হচ্ছে তোমাদের পানিশমেন্ট। একটা ছেলেও আজকে উপস্থিত ছিল না এবং ক্লাসটা ছিল 10:15টার সময়। 10:15টা এমন কোনো সকাল না যে আমাদের ঘুম ভাঙে নেই। খুব খারাপ হয়েছে আজকে। অনলি 5টা স্টুডেন্ট নিয়ে আমাকে আজকে ক্লাস করতে হয়েছে। খুবই খারাপ কাজ হয়েছে, সেটা বলার কথা না। এর নেক্সট ক্লাসে তোমরা যারা জয়েন করবা না তাদের একটা লিস্ট তো আমি বের করবোই। বের করে আমি প্রত্যেকের নাম্বার মাইনাস করবো। আমি গার্জিয়ান ডাকাবো, গার্জিয়ান ডাকায় জিজ্ঞেস করবো যে তোমরা কেন লাইভে আসো না। আমি আজকে বলে রাখলাম, আগামী মঙ্গলবার আমার আরেকটা ক্লাস আছে। ওই ক্লাসে যদি আমি অ্যাটেন্ড না দেখি, বাচ্চাদেরকে, ছেলে এবং মেয়েদেরকে যদি আমি অ্যাটেন্ড করতে না দেখি, তাহলে এটার পরিণাম ভালো হবে না, আমি বলে দিচ্ছি। ফাইনাল কথা, এটা আমার মনে থাকে জানো। আমি যখন সকালে জুম ক্লাস নিলাম তখন মেয়েদেরকে আমি একটা ক্লাস করতে দিছিলাম, যে একটা হোমওয়ার্ক দিছিলাম, যে ওদেরকে বলছিলাম বের করতে, যে তোমাদেরকে বলছিলাম যে কাম্য উৎপাদন মাত্রা, মিতব্যয় উৎপাদন মাত্রা এবং অমিতব্যয় উৎপাদন মাত্রাটা বের করো। এখন যেটা হবে সেটা আমি বলছি যে চিত্রের সাহায্যে আমি বুঝিয়ে দিব যে কিভাবে এই ক্লাসে কিভাবে আমরা এই চিত্রটা আঁকবো। আচ্ছা, এখানে আমি টাকার পরিমাণটা নিলাম আর এখানে হচ্ছে আমার উৎপাদনের পরিমাণ। যদিও গ্রাফটা আমার তেরা দেখা হয়ে গেছে, আমি কিছু করার নাই, গ্রাফ যেহেতু স্কেল ছাড়া আঁকতে হয়েছে আমাকে। আচ্ছা, এখানে দেখার বিষয়টা হচ্ছে যে আমার এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজের, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজের উৎপাদন। আমি বলছি কি যে ফার্স্ট স্টেজে যখন উৎপাদন করা হবে তখন তার মূল্যটা অবশ্যই বেশি থাকবে। তাহলে এই ফার্স্ট স্টেজে 0 থেকে 1-এ যখন আমি উৎপাদন করলাম তখন আমার গড় ব্যয় হলো 10 টাকা। যখন আমি 1 ইউনিট করলাম, 1 একক করলাম, 1 একক উৎপাদন করলাম, তখন আমার গড় ব্যয় হলো 10 টাকা। এটা হচ্ছে এটা, যে আমি যখন এই ইউনিটটা উৎপাদন করলাম তখন আমার খরচ হলো 10 টাকা। উৎপাদন বাড়াই দিলাম, 1 থেকে 2-এ আনলাম, উৎপাদনটা বেড়ে গেল, বেড়ে কি হলো 1 থেকে 2-এ আসলো, 1 একক থেকে 2 এককে আসলো। গড় ব্যয় 10 থেকে 9 টাকায় নামলো। গড় ব্যয় কি করলাম 10 থেকে 9 টাকায় বাড়লাম। তার মানে কি, আমি একটা কথা বলছিলাম যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় ব্যয় কমবে। তাহলে 1 একক যখন উৎপাদন করলাম তখন আমার গড় ব্যয় ছিল 10 টাকা, ওকে। তারপরে যখন আমি উৎপাদনটা বাড়িয়ে দিলাম, 1 থেকে 2 এককে আমি এটাকে বাড়িয়ে দিলাম, তখন আমার খরচ হয়ে গেল 9 টাকা। কেন খরচ হয়ে গেল 9 টাকা? কারণ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় ব্যয় কমতে থাকে। তার একটা উদাহরণ আমি গত ক্লাসে আপনাদেরকে দিয়েছিলাম, যে একটা পর্যায়ে হয় কি, যখন একটা জিনিস ইউজ টু হয়ে যায়, যেমন আপনাদেরকে প্রথম পর্যায়ে যখন পড়ানো হয় তখন বিষয়টা মাথায় ধরতে প্রচুর সময় লাগে, ব্রেন খরচ হয়, অনেক কিছু সময় নষ্ট হয়। কিন্তু যখন আপনাদের এই সাবজেক্টটা ইউজ টু হয়ে যায় এবং সাবজেক্টটা আপনারা বুঝতে পারেন যে আসলে এটা কী জিনিস, তখন কিন্তু পরবর্তীতে যখন আমরা ক্লাসগুলো নেই তখন কিন্তু খুব ইজিলি এটা বোঝা যায়। তার মানে প্রিভিয়াসে আমাদের প্রবলেম হতো, বাট আমরা প্রেজেন্টে বেশি যখন আমরা এই জিনিসটা বুঝি তখন মনে হয় কিন্তু আগের চেয়েও আছে তো আমরা বুঝি। তার মানে কি, আমি যতই পড়বো বিষয়টা ততই আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তার একটা কারণ হচ্ছে, কারণ ওই যে প্রিভিয়াসে আমরা জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলেছিলাম, তখন ঢোকানোর জন্য কি হচ্ছিল, আমার প্রচুর সময় যেমন ব্যয় হচ্ছিল, ব্রেনটা আমার তখন খরচ হচ্ছিল। এটাই হচ্ছে যে যতই এখন আমরা পড়া বুঝবো আমাদের সময়টা কম লাগবে। সেম প্রোডাকশনের ব্যাপারে হবে, যে প্রথম পর্যায়ে যখন একটা পণ্য প্রোডাকশনে যায় তখন শিক্ষকরা তার একটা উৎপাদন ব্যয়টা বেশি থাকে। তার কারণ কি, আমাকে কারখানা ভাড়া দিতে হচ্ছে, আমাকে কারখানাটা সিলেক্ট করতে হচ্ছে, কর্মী নিয়োগ করতে হচ্ছে, কর্মী চুজ করতে হচ্ছে, তাদেরকে নিয়োগ দিতে হচ্ছে। এই যে অ্যাক্টিভিটিসগুলো, এই অ্যাক্টিভিটিসের জন্য আমার প্রচুর অর্থ ব্যয় হয় এবং এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমার উৎপাদনের সাথে যোগ করতে হয়, না হলে আমার যে আমি একক প্রতি উৎপাদন ব্যয়টা বের করবো সেটা বের করা সম্ভব হয় না। এই জন্য কি, প্রথম পর্যায়ে উৎপাদন করলে সেটার গড় ব্যয়টা ইউজুয়ালি বেশি থাকে। তারপরে যখন আমি উৎপাদনটা বৃদ্ধি করব তখন কি হবে, গড় ব্যয়টা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে উৎপাদন যখন আমি 1 থেকে 2 ইউনিট
তখন আমার গড় ব্যয় আসলো হচ্ছে 9 টাকা। উৎপাদন আমি আরো বাড়ালাম 3 একক। উৎপাদন আমি যখন 3 একক করলাম তখন আমার খরচ দাঁড়ালো হচ্ছে 8 টাকা। গড় ব্যয় দাঁড়ালো হচ্ছে আমার কত? 8 টাকা। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমার 8 টাকা। দেখো এই যে টোটাল গড় ব্যয়টা প্রথমে 10, 9, 8, 7, সরি 7 টাকা, এখানে হবে 7 টাকা, 7 টাকা, এই যে 7 টাকা, এই যে এই ইউনিটে এসে হচ্ছে আমার এই যে এটা হচ্ছে 7 টাকা। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম যে কাম্য উৎপাদন মাত্রা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে গড় ব্যয়। এটা হচ্ছে গড় ব্যয়। গড় ব্যয় সবচেয়ে কম কোনটা? তাহলে এখানে সবচেয়ে কম গড় ব্যয় হচ্ছে 7 টাকা। তাহলে এটার উৎপাদনের পরিমাণ কত? 3 ইউনিট। তাহলে এই যে 3 একক উৎপাদনের পরিমাণ গড় 7 টাকা, এটাই হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। কাম্য উৎপাদন মাত্রা, এটা হচ্ছে আমাদের কাম্য উৎপাদন মাত্রা। তাহলে আমরা কাম্য উৎপাদন মাত্রা বের করার উপায়টা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে পুরো টোটাল চার্টটার মধ্যে সবচেয়ে লো রেট কোনটা। তাহলে এখানে সবচেয়ে লো রেট হচ্ছে 7 টাকা। এই 7 টাকা পরিমাণে কত ইউনিট বা কত একক উৎপাদন করা হয়েছে? কত হবে? 3 একক উৎপাদন করা হয়েছে। তাহলে এই 3 এককটা হচ্ছে আমাদের কাম্য উৎপাদন মাত্রা। আর এই যে 2 একক, এই যে 2 একক, 2 এককটা কি? তাহলে এই 2 এককটা হচ্ছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় ব্যয় কমতেছে। দ্যাট মিন্স এটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। এটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। মিতব্যয়ী উৎপাদন মাত্রা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমি বলি যে উৎপাদন আমি আরেকটু বাড়াবো, উৎপাদন বাড়ায় আমি 3 থেকে 4 নিলাম। আমি একটা কথা বলছি কি, কাম্য উৎপাদন মাত্রা মাঝখানে থাকবে, হাতের বাম দিকে থাকবে মিতব্যয়ী, ডান দিকে থাকবে অমিতব্যয়ী। কারণ কি? কাম্য উৎপাদন মাত্রার পরবর্তী স্টেজটাই হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। তার একটা কারণ হচ্ছে উৎপাদন একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত যাবে এবং সেই মাত্রা পর্যন্ত সেখানকার গড় ব্যয় সর্বনিম্ন হবে প্লাস মুনাফা সর্বোচ্চ হবে। এবং প্রতিটা ফ্যাক্টরি বলি বা প্রতিটি কার্যক্ষেত্রে কাম্য উৎপাদন মাত্রা হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল একটা মাত্রা, যেখানে প্রতিটা প্রতিষ্ঠানই প্রচুর লাভজনক অবস্থায় থাকে এবং সেটা কিন্তু বেশি দিন স্টে করে না। ওকে, এই যে স্টে করতেছে না, স্টে করার ফলে কী হচ্ছে, আমার প্রোডাকশনের কোয়ান্টিটিটা আমরা বাড়াই দিই। যখনই প্রোডাকশনের কাম্য উৎপাদন মাত্রার পরে যখনই প্রোডাকশনের কোয়ান্টিটিটা আমরা বাড়িয়ে দিব, তখনই কী হবে, আমার ব্যয়টা বেড়ে যাবে। তাহলে দেখো আমরা কী করলাম, 3 থেকে 4-এ নিলাম উৎপাদন, কি করলাম 3 থেকে 4-এ নিলাম। এই 4-এ দেখো গড় ব্যয় যে দাঁড়ালো আমার 8 টাকা। এই দেখো, তাহলে 4 একক যখন উৎপাদন করলাম তখন গড় ব্যয় দাঁড়ালো আমার 8 টাকা। তার মানে কি, প্রথমে এটা কি মাত্রা? তাহলে দেখো উৎপাদন কিন্তু বাড়লো, 3 থেকে 4-এ নামলো, কিন্তু ব্যয়টা কিন্তু 7 টাকা থেকে 8 টাকা বেড়ে গেল, কমলো না। এই যে কমলো না, সেকেন্ড টাইম আবার বেড়ে গেল, এই বেড়ে যাওয়াটাই হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। তাহলে এই হচ্ছে আমাদের 3টা মাত্রা। এবং এরকম একটা আজকে যে চার্টটা করিয়েছিলাম লাইভ ক্লাসে, যে চার্টটা করালাম, সেই চার্ট অনুযায়ী তোমরা কিন্তু চিত্রটা খুব সুন্দর করে আঁকতে পারবা। তোমাদেরকে এই জন্য আমি অন্য একটা উদাহরণ দিয়ে বুঝালাম যেন ওই চিত্রটা তোমরা খুব ভালো মতো করে বুঝতে পারো। তাহলে এই গেল আমাদের মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অমিতব্যয়ী উৎপাদন মাত্রা এবং কি কাম্য উৎপাদন মাত্রা। আপনি আবার রিপিট করতেছি। দেখো আমি উৎপাদন যখন আমি প্রথম স্টেজটা কিন্তু ধরবো না, প্রথম একটা পিলার, সেটাকে আমরা ওভাবেই রাখবো OY। আচ্ছা, এটা এখন হচ্ছে কি, যে আমি যখন 1 একক উৎপাদন করলাম, আমি যখন একটা প্রোডাকশনের ফার্স্ট টাইম আমি 1 একক উৎপাদন করলাম, সেই 1 একক উৎপাদনটা কত হলো, আমার গড় ব্যয় দাঁড়ালো হচ্ছে আমার 10 টাকা, একক প্রতি 10 টাকা। আচ্ছা, উৎপাদন আমি বাড়িয়ে দিলাম, উৎপাদন বাড়িয়ে আমি 1 থেকে 2 ইউনিটে নিলাম, উৎপাদন বাড়িয়ে আমি 1 থেকে 2 ইউনিটে নিলাম। 1 থেকে যখন 2 একক উৎপাদন করলাম তখন আমার গড় ব্যয় কমে দাঁড়ালো হচ্ছে 9 টাকা, কারণ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে গড় ব্যয় কমতে থাকে। ফাইন, তারপর আমি আবার উৎপাদন বাড়ালাম, সেখানে আসলে 3 একক। 3 এককের সময় দেখা গেল আমার গড় একক ব্যয় হচ্ছে 7 টাকা। আবার আমি উৎপাদন বাড়ালাম 8 টাকা। 4টা কিন্তু এইটা থাকবে। এখন এইটা থেকে আমি এখন বের করবো কোনটা কাম্য, কোনটা মিতব্যয়ী, কোনটা অমিতব্যয়ী। তাহলে আমি কি
কাম্য উৎপাদন মাত্রা হতে হলে গড় ব্যয় সর্বনিম্ন থাকতে হবে। তাহলে এখানে গড় ব্যয় 10, 9, 7, 8, তাহলে সবচেয়ে কম কোনটা? 7 টাকা। তাহলে এই যে 7 টাকা এটা হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। তাহলে এই মাত্রায় কত একক উৎপাদন করা হচ্ছে? 3 একক উৎপাদন করা হচ্ছে। তখন আমি যখন কোশ্চেন করবো তখন বলবো যে কাম্য উৎপাদন মাত্রা কোনটা? 3 একক পরিমাণ উৎপাদন করলে সেটাকে আমরা কাম্য উৎপাদন মাত্রা বলবো। কেন বলবো? কারণ ওই মাত্রাটাতে একক প্রতি গড় ব্যয় সর্বনিম্ন। ক্লিয়ার? আর কোনো কিছু লাগবে না। ওকে, তাহলে মিতব্যয় উৎপাদন মাত্রা কোনটা? মিতব্যয় উৎপাদন মাত্রা হচ্ছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে 2 একক। কারণ উৎপাদন বৃদ্ধি করলাম, আমি কিন্তু এখানে 1 আর 2 ধরবো না, এখানে আমি শুধু 2 ধরবো। কারণ কি, আমি 1 তো ফার্স্ট টাইম করলাম, কিন্তু 1 থেকে বৃদ্ধি করে আমি 2 করলাম। তাহলে 2 একক উৎপাদন করে আমার হচ্ছে 9 টাকা। তাহলে এটা হচ্ছে মিতব্যয় মাত্রা। কারণ হচ্ছে উৎপাদন বৃদ্ধির সাথে গড় ব্যয় এই মাত্রায় কমতে শুরু করলো। যেই মাত্রাটায় কমতে শুরু করলো ওই মাত্রাটাই হচ্ছে মিতব্যয় উৎপাদন মাত্রা। আচ্ছা, তাহলে অমিতব্যয় উৎপাদন মাত্রা হচ্ছে কাম্য উৎপাদন মাত্রার পরের স্টেজ। তাহলে কাম্য উৎপাদন মাত্রা যদি আমার 3 একক হয়, 4 একক উৎপাদন করার ফলে আমার কি গড় ব্যয়টা বেড়ে 8 টাকায় চলে গেল। যখন কাম্য উৎপাদন মাত্রার পরবর্তী স্টেজটা বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের অমিতব্যয় উৎপাদন মাত্রা। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং এটা থেকে সৃজনশীল বহুল, এবং এটা থেকে কোশ্চেন হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা থেকে বোর্ড কোশ্চেনও আসে, এবং খুব কমন একটা বিষয় যেখান থেকে এই যে মিতব্যয় উৎপাদন মাত্রা, গড় উৎপাদন মাত্রা কোনটা ইন্ডিকেট করতে বলবে, চিত্র দিয়ে বলবে, গ্রাফ দিয়ে বলবে, যে কোনো উপায় তোমাদেরকে এটা বের করতে বলবে। আজকে জুন ক্লাসে যেটা করিয়েছি ওভাবে বের করতে বলবে, হয় চিত্র আঁকতে বলবে, না হলে চিত্র আঁকতে বলবে না। তাহলে এই যে আমি বলছিলাম যে আজকে আমি লাইভে যখন গেলাম তখন আমি একটা চার্ট করালাম, এবং স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় আমি কিন্তু তোমাদেরকে ওই ক্লাসে ভালো মতো বুঝিয়ে দিয়েছি। কারণ বোঝানোর কারণ হচ্ছে আমি আজকে একটা ম্যাথ করাবো, সেই কারণে। তাহলে আজকে এটা বুঝালাম হচ্ছে চিত্র সহকারে, গত ক্লাসে কিছু বুঝিয়েছিলাম, আজকে আমি এই ক্লাসে করালাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে এখন ম্যাথ করাবো। আচ্ছা, তাহলে আমি এখন বলতেছি কি যে আমি ওই সময় করালাম এখন কিছুক্ষণ, যে আমি আজকে ম্যাথ করাবো বলছিলাম। এই জন্য আমি তোমাদেরকে পরিবর্তনশীল ব্যয় এবং আমি কি বলছিলাম যে স্থায়ী ব্যয়টা বুঝিয়েছিলাম। এখন আসলে তো বুঝিয়েছিলাম বললে তো হবে না, মাত্র 5 জন ছিলেন আপনারা। সো আমি আর একবার রিপিট করতেছি, এটা লাস্ট টাইম রিপিট করতেছি, সেকেন্ড টাইম আমি আর রিপিট করবো না, এটা বলে দিলাম। ক্লাসে আসতে হবে, ক্লাসে জয়েন করতে হবে। আচ্ছা, স্থায়ী ব্যয় যেটা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদন হোক অথবা না হোক, উৎপাদন বেশি হোক কম হোক, ইট ডাজন্ট ম্যাটার করতেছে কি, আমাকে ব্যয়টা বহন করতে হবে। ঠিক আছে? তার মানে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন বন্ধ অথবা উৎপাদন কম, যার সাথে যেই ব্যয়ের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, ঋণাত্মক সম্পর্ক। উৎপাদন বাড়লেও আমাকে স্থায়ী ব্যয় দিতে হবে, কমলেও স্থায়ী ব্যয় দিতে হবে, বন্ধ থাকলেও স্থায়ী ব্যয়টা আমাকে দিতে হবে। তাহলে স্থায়ী ব্যয় কোনটা? যখন আমরা একটা ফ্যাক্টরি স্থাপন করলাম একটা প্রোডাকশনের জন্য, তখন আমরা কি করলাম, প্রোডাকশন হাউসে আমরা প্রোডাকশন শুরু করলাম। সাপোজ করোনাকালীন সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে রয়েছে। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে কি ফ্যাক্টরির মালিক আমাকে এসে বলবে যে ওকে আপনাদের তো কাজ বন্ধ, আপনাদেরকে ভাড়া দিতে হবে না? বা ইলেকট্রিক লোকজন বা মিটারের লোকজন বা বিল ওয়াসা এসে কি আমাকে বলবে যে করোনাকালীন আপনাদের কলেজ আপনাদের প্রোডাকশন বন্ধ ছিল, ওকে আপনাদেরকে মাফ করে দেওয়া হলো, আপনাদেরকে দিতে হবে না? এটা কিন্তু কেউ একবারে বলবে না। কী করতে হবে আমাকে? আমার প্রোডাকশন হচ্ছে বা না হচ্ছে, আমাকে বাসা ভাড়া দিতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, ওয়াসা বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে। তাই নাকি? অবশ্যই তাই। তাহলে এই যে ব্যয়টা আমরা বহন করলাম, এবং আমার উৎপাদন হোক অথবা না হোক অথবা উৎপাদন বন্ধ থাকুক, এই 3টা কারণে কিন্তু যে কোনো একটা কারণ ঘটলেও আমাকে এই ব্যয়টা বহন করতে হবে। তাহলে উৎপাদনের সাথে যে ব্যয়ের ঋণাত্মক সম্পর্ক, অথবা উৎপাদন বাড়ুক অথবা কমুক, যার সাথে যে ব্যয়ের কোনো সম্পর্ক নাই, তাকে আমরা বলি হচ্ছে স্থায়ী ব্যয়। আচ্ছা, পরিবর্তনশীল ব্যয় কি? তাহলে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ফ্যাক্টরি বন্ধ ছিল, আমার প্রোডাকশন খুব কম হয়েছে। যেমন অন্য সময় যদি 200টা কোনো কিছু, সাপোজ কলম মার্কার 200টা কলম তৈরি করতাম, এখন হয়তো 50টা কলম তৈরি করছি। 50টা কলমের জন্য আমার কাঁচামাল কম লাগতেছে। আবার যখন 100টা করবো কাঁচামাল বেশি লাগবে, কাঁচামালের খরচ। এই কাঁচামালের খরচটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন বাড়লে পরিবর্তনশীল ব্যয় বাড়বে, উৎপাদন কমলে পরিবর্তনশীল ব্যয় কমবে। তাহলে উৎপাদন বাড়ার সাথে বাড়বে এবং উৎপাদন কমার সাথে কমবে, এই যে একটা সম্পর্ক, এটাকে বলা হয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়ের উপর অবজেক্টিভ হবে। তখন খুব ব্রেন খাটায় অ্যান্সার দিতে হবে যে উৎপাদনের সাথে কোনটা ঋণাত্মক সম্পর্ক, কোনটা ধনাত্মক সম্পর্ক। ঋণাত্মক সম্পর্ক হচ্ছে স্থায়ী ব্যয়, ধনাত্মক সম্পর্ক
হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ঋণাত্মক হচ্ছে উৎপাদনের ঠিক উল্টা, ধনাত্মক হচ্ছে উৎপাদন বাড়লে বাড়বে, উৎপাদন কমলে কমবে, আর এটা হচ্ছে উৎপাদন বাড়ুক কমুক বন্ধ থাকুক সেই ব্যয়টা আমাকে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। এখন হচ্ছে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে ম্যাথ একটা। উৎপাদনের পরিমাণ 40,000 একক, স্থায়ী ব্যয় 2 লক্ষ একক। আচ্ছা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এখানে আমার আসতেছে হচ্ছে 20 টাকা। আচ্ছা, তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় কত? একটা প্রোডাক্ট তৈরি করতে কত টাকা ব্যয় হচ্ছে? অনলি 1 পিস বুঝতে হবে। একক প্রতি, দ্যাট মিনস একটা একক তৈরি করতে আমার কত খরচ হচ্ছে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয় কত, সূত্র হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় প্লাস মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট বিক্রয়ের পরিমাণ। আমার সূত্রটা কি? খুব ভালো মতো করে মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় প্লাস মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট বিক্রয়ের পরিমাণ। তাহলে আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত? 20 টাকা। এই যে 20 টাকা। আমার স্থায়ী ব্যয় কত? এটা স্থায়ী ব্যয়, যে মোট স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয়। উৎপাদনের পরিমাণ কত? উৎপাদনের পরিমাণ কত? তাহলে আমার একক প্রতি উৎপাদন ব্যয় কত? 25 টাকা। বুঝা মনে হচ্ছে খুব সোজা, খুব সোজা। সূত্রটা মনে রাখতে হবে, আসলেও খুব সোজা, কিন্তু এটা ছোট প্রশ্নের জন্য আসতে পারে, বড় প্রশ্নের জন্য আসতে পারে। তাহলে আমাদের সূত্রটা কি হবে? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে বাড়লে বাড়বে কমলে কমবে। আচ্ছা, প্লাস মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট বিক্রয়ের পরিমাণ। এটা একটা ছোট্ট অঙ্ক দেখে আজকে আমি করালাম, এটা আরো বড় আছে, ঠিক আছে? এটা তাহলে আমার এভাবে যোগ বিয়োগ করে, তোমরা 9, 10-এ তোমরা ম্যাথ করে আসছো, জেনারেল ম্যাথে এই যোগ বিয়োগ তোমাদের জন্য কোনো ব্যাপার না, এটা আমাকে বোঝানো লাগবে না। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে আমার এখানে 25 টাকা। এখন হচ্ছে যে আমি বলছিলাম জুম ক্লাসে যে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কটা আপনারা খাতা বই বের করে লেখেন, খাতা বই বের করেন। এখন এখানে আমি বলতেছি হচ্ছে যে 2 লক্ষ হচ্ছে আমার স্থায়ী ব্যয়, আর মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে 40,000। এখন এই মোট উৎপাদনের পরিমাণটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে অঙ্কগুলো করবো। মোট উৎপাদনের পরিমাণ লেখো, খাতায় লেখো। মোট উৎপাদনের পরিমাণ আমি প্রথমে ধরবো 30,000 একক। লেখো, মোট উৎপাদনের এই যে পরিমাণ 40,000, এখানে লিখবো হচ্ছে আমরা মোট উৎপাদনের পরিমাণ প্রথমে 30,000 ধরবো, তারপরে 20,000 ধরবো। দুটো অঙ্ক করবো, প্রথমে 30,000 ধরবো, তারপরে কি ধরবো? 20,000 ধরবো। প্রথমে 30,000, তারপরে 20,000 ধরে এই একক প্রতি উৎপাদন ব্যয় বের করবো। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে আমি 40,000টা বের করে দিলাম, তোমরা কি বের করবা? তোমরা এখানে প্রথমে 30,000 বের করবা, 30,000 বের করবা, তারপর 20,000 বের করবা একক। এটা সেম ওয়েতে প্রথমে 30,000, তারপর 20,000 বের করে অঙ্কটা করবা। 30,000 হলে একক প্রতি উৎপাদন ব্যয় কত আসবে, আর 20,000 হলে একক প্রতি উৎপাদন ব্যয় কত আসবে, এটা বের করবা। এই স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় সেম থাকবে। স্থায়ী ব্যয় এবং সোজা অঙ্ক দিয়ে শুরু করলাম, স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় সেম থাকবে, শুধু কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে যাবে। 40,000-এর জায়গায় প্রথমে 30,000 দিয়ে করবা, 30,000 একক প্রতি উৎপাদন ব্যয় বের হবে কত, আবার 20,000 দিয়ে করবা, একক প্রতি উৎপাদন ব্যয় বের হবে কত। এইটা করে আমাকে মঙ্গলবারে তোমরা দেখাবা। এই মঙ্গলবারে তোমাদের এটা নিয়ে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি মৃত ব্যয়, অমৃত ব্যয় এবং কাম্য উৎপাদন মাত্রা এটা থেকে বের করবো, বের করে দেখাবো যে কিভাবে কোশ্চেনের প্যাটার্নটা হয় এই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে? তাহলে এই রইল আমাদের হোমওয়ার্ক। মঙ্গলবারে প্রতিটা বাচ্চা জয়েন করার চেষ্টা করবা, এবং চেষ্টা না করবা, আমি বলে দিলাম, কারণ এইটার হোমওয়ার্কটা আমি দেখবো 30 আর 20-এর, এবং ওইটার সাহায্যে কিভাবে আরেকটা ক্লাস করা যায়, যে মৃত ব্যয় অমৃত ব্যয় কাম্য মাত্রা বের করবো, সেটা আমি দেখবো। তাহলে আজকে আমি কি পড়ালাম? প্রথমে হচ্ছে সারণী, যে সারণীর সাহায্যে আমি একটা চিত্র এঁকে মৃত ব্যয় অমৃত ব্যয় এবং কাম্য মাত্রা দেখালাম। আজকে সকালে জুম ক্লাসে যেটা করতে দিয়েছিলাম ওরকমভাবে আপনারা একটা চিত্র আঁকবেন। এটা হচ্ছে আপনাদের 1 নম্বর টাস্ক। 2 নম্বর হচ্ছে এই অঙ্কটা আমি এখন করালাম, করার পরে 30,000 এবং 20,000 দিয়ে একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে বললাম। এই দুটো দিয়ে অঙ্কটা করবেন, করে মঙ্গলবার আপনারা আমাকে সাবমিট করবেন সবাই, ঠিক আছে? তারপরে ওইটা থেকে আমি কিভাবে গ্রাফ চিত্র দিয়ে করাবা সেটা আমি আবার, আজকে শনি তো, সোমবারে আমি এটা দেখাই দেবো, ঠিক আছে? সোমবারে আমি এই কাজটা আবার করে নিব, যে কিভাবে এই কাজটা করতে হয়। কিন্তু এইটা আপনাদের মঙ্গলবার, সোমবারে ক্লাস আমি পরে নিব, সোমবারে আমি অন্য অঙ্ক করাবো, কিন্তু এইটার হোমওয়ার্ক যেটা সেটা আমি মঙ্গলবারেই নিব।
এটা আমি সোমবারে করাবো না, এটা আমি মঙ্গলবারের জন্য রাখলাম। মঙ্গলবারে আপনারা এটা আমাকে সাবমিট করবেন এবং মঙ্গলবারে আমি অঙ্কটা জুম ক্লাসে দেখব। আর আগামী যে সোমবারে ক্লাস থাকে সেখানে আমি আর একটা অঙ্ক করাবো, মাথায় যেন কথাটা থাকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা এবং পড়াশোনা করার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম।